নমস্কার। আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন উপলক্ষে আজকের এই বিশেষ আয়োজন। আমরা সবাই সুস্থ থাকতে চাই, সবল থাকতে চাই এবং বিশেষ করে আমরা সবাই রোগমুক্ত থাকতে চাই। তো শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখার ক্ষেত্রে যোগব্যায়ামের গুরুত্ব অপরিসীম, এক কথায় বিকল্প নেই। তো যোগব্যায়ামের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে আমরা আলোচনা করব আজকে। আমাদের সাথে উপস্থিত আছেন শ্রীভূমি জেলার স্বনামধন্য যোগ প্রশিক্ষক মাননীয় বিনয় ভট্টাচার্য মহাশয়। নমস্কার। তো যোগব্যায়ামের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে আমরা আলোচনা করা শুরু করছি। স্যারের থেকে অনেকগুলো জিনিস জানার রয়েছে। তো স্যার কেমন আছেন? খুব ভালো, সবার ভালোবাসা আশীর্বাদে ভালো আছি। আচ্ছা, তো প্রথমেই আপনার থেকে জানতে চাইবো যোগব্যায়াম বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এবং এর অর্থ এবং গুরুত্ব আপনার কাছে কি? অ্যাকচুয়ালি প্রথমে আমার যোগাগুরু শ্যামল দেব এবং কালিকা প্রসাদ দত্ত এবং সুকুমার নাথ তিনজনকে আমি প্রণাম জানাচ্ছি। সেই সঙ্গে আমার মা বাবাকে প্রণাম জানাচ্ছি। আর যোগব্যায়াম বলতে আমরা যেটা বুঝি, যোগ মিন্স হলো যুক্ত করা, যেটা বুঝি আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। সেই সঙ্গে যোগের সঙ্গে ব্যায়ামটা যখন যুক্ত হয়ে যায় তখন আমরা এটা বলি যোগ মিন্স হলো একটা অন্যরকম ব্যালেন্স, যেটা রাজযোগ আমরা সাধু সন্ন্যাসে যেটা করে থাকে। আর ব্যায়াম যখন অ্যাড হয়ে যায় আমরা যেটা মনে করি যে যুগের সঙ্গে ব্যায়াম যখন অ্যাড হয় তখন এক্সারসাইজ, কিছু প্রাণায়াম, কিছু অ্যাডভান্স যোগা সব কিছু অ্যাড হয়ে এটা যোগব্যায়ামটা হয়ে যায়। সেই ক্ষেত্রে যেতে গেলে দেখা যায় এখন যোগাসনটাকে কম্পিটিশন লেভেলে চলে গেছে, যেটা আমাদের সরকার স্বীকৃতিপ্রাপ্ত দিয়েছে, ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল যোগাসন হয়ে থাকে। আর যোগাসনটা অ্যাকচুয়ালি আমার মনে হয় আমাদের সৌভাগ্য যে আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, আর এই ভারতবর্ষেরই সেই সম্পদ যেটা আমরা নিয়েছি আমাদের নিজের ব্লাডের সঙ্গে আমাদের আছে, আমরা একটু ট্রাই করলে হয়ে যায় আমাদের। তাই যোগাসনটা সবার করা উচিত। সুস্থ থাকতে গেলে যোগের অপরিসীম উপকার, যার কোনো সীমা নেই আর যার কোনো সাইড এফেক্টও নেই। যোগাসন প্রত্যেক মানে মানুষেরই, ছোট হোক বড় হোক, সবার যোগাসনটা করা উচিত এবং যোগাসনটাকে একদম অমূল্য সম্পদ হিসাবে নিয়ে শুরু করা উচিত। তো যোগাসনের সাথে বা যোগব্যায়ামের সাথে আমি যদি একটু স্পষ্ট করে বলি, তো আপনার পথ চলা কিভাবে শুরু হয়েছিল? আমি যখন শুরু করি অ্যাকচুয়ালি কি বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, শর্টের মধ্যে বলছি। আমি ছোট থেকে খুব মানে পুয়ার ফ্যামিলিতে বিলংস করছি আমি। এমনও দিন গেছে আমাদের দুবেলা তিনবেলা খাওয়া হয়নি, খাওয়া পাইনি, কাপড় পরা ছিল না, পাশের বাড়ি থেকে কাপড় দিয়েছে পরেছি। কিন্তু ইন্টারেস্টটা এত বেশি ছিল, মানে যেমন নেশা একটা ছিল যোগাসন করবো আমি। শুরু করেছি 1983, 1983 ইংরেজিতে শুরু করেছিলাম। তখন তখন আমার শেখার ক্ষমতা ছিল না। তখন বাবাকে বললাম, মাকে বললাম, আমরা অত অভাবে চলছি, আমরা পয়সা কি করে দেবো। যাই হোক, আমরা যে বাড়িতে থাকতাম ভাড়া, মালিকের ছেলে শ্যামল দেব, যাকে বলেছি আগে আমি গুরু, যোগা গুরু, উনি বলেছেন পয়সা লাগবে না, আমি তোকে শেখাবো। 80 থেকে উনি শেখানো শুরু করেছেন। আর তখন থেকে আমার মানে একটা নেশা হয়ে গেছে। আমার বাবার একটা কথাই ছিল, এডুকেশন ফার্স্ট, তারপরে অন্য কিছু। তাই আমার ব্রেন ওইটাই ছিল, মা সবসময় আমাকে বলতো দেখ পড়াশোনা ঠিক রাখবি। আর বাবা মার আশীর্বাদে পড়াশোনা ঠিক রেখেছি, কন্টিনিউ পাস করে গেছি, গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। সেই সঙ্গে যোগাসনটাকে খুব ভালোভাবে একদম রক্তের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর তখন থেকে যোগাসন আমি ধরে নিয়েছি। আর 90 পর্যন্ত কন্টিনিউ আমি নিজে কম্পিটিশন খেলেছি। আর এটার মধ্যে একটা আছে 1987, যখন প্রথম কলকাতায় কম্পিটিশন খেলতে যাই, আমার কাছে একটা টাকাও ছিল না, মা বাবার কাছেও ছিল না। আমার ভালো কাপড় পর্যন্ত ছিল না। আমার বড় ভাই তখন আমাকে ওর কাপড় দিয়েছে আমাকে পরে যাওয়ার জন্য। বড় ভাই বাবা মিলে 500 টাকা তখন হাফ টিকিট ছিল, করিমগঞ্জ থেকে কলকাতা পর্যন্ত, হাওড়া। ওখান থেকে অন্যজন থেকে 500 টাকা ধার করে আমাকে দিয়েছিল। তখন আমি কলকাতায় গিয়ে ফার্স্ট হয়েছিলাম অল ইন্ডিয়া লেভেলে। আসামে প্রথম যোগাসনে যে ও কলকাতা থেকে ফার্স্ট প্রাইজ অল ইন্ডিয়া ছিল। আর ওটা তখন আমি ছিলাম প্রথম ব্যক্তি। আর কালিকা প্রসাদ দত্ত প্রচুর গর্ব করেছিলেন আমাকে নিয়ে। সেটা আমার সৌভাগ্য যে উনি গুরু হয়ে শিষ্যরা তো প্রশংসা করেছেন। তখন থেকে আমার এটা স্টার্ট হয়ে গেছে যে আমি একটা কিছু করব। ওই তখন থেকে চলছি। 1990 ইংরেজিতে প্রথম আমি যোগাসন স্কুল স্টার্ট করি। তখন কালিকাতে বললাম, দাদা আমি তো মানে আর্থিক দিবসে খুব দুর্বল, তুই স্কুল খুলে দে, আমি তোকে হেল্প করবো। ওই কালিকাতে আশীর্বাদ নেই করিমগঞ্জ হিন্দু মেলার মন্দিরে আমার গুরুদেবের নামে, প্রণামানন্দ যে মহাবিদ্যালয়, যে নামটা এখন সবাই জানে, এই গুরুদেবের নামে আমি স্কুল খুলেছি। তখন থেকে আজ পর্যন্ত চলছি আমরা। আর ঈশ্বর কৃপায় সেই যোগা শেখানো শুরু করেছিলাম, সেই পয়সা দিয়ে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, নিজের রোজগার পয়সা দিয়ে। আপনার প্রাপ্তির গল্প আমরা শুনবো এবং আপনার ইনস্টিটিউট যেটা রয়েছে সেটার গল্পও শুনবো। এখন আমরা জানতে চাইবো, এই যে আপনি নিজে শিখলেন এবং বর্তমানে শেখাচ্ছেন ছাত্রছাত্রীদের, তো আপনি জীবিকা হিসাবে এটাকে কিভাবে নেওয়ার প্রেরণা পেলেন? যখন দেখছিলাম যে যোগাসন বা করছি, আমি প্রথম টাকা দিতে পারিনি, তখন উনি শিখিয়েছেন। যতদিন যাচ্ছে দেখছি এটা মানে সবাই ইন্টারেস্ট বাড়ছে, সবাই যোগাসন। যখন আমরা অনেক কথা শুনতে হয়েছে আমাদেরকে, অনেক বাজে কথা বলেছে অনেকে, যে খাওয়া পাওয়া যায় না, যোগাসন করছিস, পড়াশোনা করে লাভ হবে। আমার এইম ছিল, বললাম না আগে, আমার এইম ছিল পড়াশোনার সঙ্গে যোগা।
আর করতাম। তখন 1919 যোগা খুললাম, স্কুল খুললাম যখন, সেখান তখন দেখি বেশ ইন্টারেস্টেড লোক আসছে, পয়সা দিয়ে যোগা শিখছে। তখন দেখলাম যে যোগাতে তো পয়সা আছে, যদি ঠিকমতো এটাকে নেওয়া যায়। তো তখন শুরু করলাম প্রফেশনাল হিসেবে। এরপর বিভিন্ন জায়গায় স্টিম নিয়ে যাওয়া আসা চললো, ব্যাস যত বেশি বাইরে যায় স্টুডেন্টরা যখন প্রাইজ পেয়ে আসে, প্রচার হয়, খুব সুনাম অর্জন করি, লোকটা আমার স্কুলে অ্যাডমিশন নিতে আসছে। ওইখান থেকে আমি দেখলাম যে যোগাসনটা বেস্ট একটা প্রফেশন হিসেবে দাঁড়ানো যায়। 96 থেকে যখন কমপ্লিট করার পর যখন আমি ইন্টারভিউ দিয়েছিলাম সাব ইন্সপেক্টর, আমার ছোট থেকে ইন্সপেক্টর খুব শখ ছিল, ইন্টারভিউ দিয়েছিলাম, ভালো হয়েছিল, ভাগ্যবশত পাইনি আমি। তারপর দেখলাম যে না, আমার যোগাসনটাকে কিছু করতে হবে। এরপর ডিপ্লোমা, বিভিন্ন ধরনের ডিপ্লোমা করলাম, যোগাসন টিচার ডিপ্লোমা করলাম, থেরাপি ডিপ্লোমা করলাম, যোগা ন্যাচারোপ্যাথি ডিপ্লোমা করলাম, এরপর ডক্টরের জন্য রেজিস্ট্রেশন করলাম পার্মানেন্ট লাইফ টাইম। এরপর দেখছি ধীরে 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 আমি এটাতে ওয়েল এস্টাবলিশ হয়ে গেলাম, মানে তখন এটাই আমার সব, বাকি সব কিছু ছেড়ে দিয়ে যোগাসনটাকে ইম্পর্টেন্ট করে নিলাম, যে যোগাসন অনেক কিছু পাওয়া যায়। এটা করতে করতে পরে আমি নিজে একটা ইনস্টিটিউট খুলে দিলাম, যে আমার এখানে ডিপ্লোমা ক্লাস হবে। অনেক ছেলেমেয়েরা আমার এখানে ডিপ্লোমা ক্লাস করেছে, আপনার পুরো বরাক ভ্যালির অনেক ছেলেমেয়েরা আছে যারা আমার এখান থেকে কোর্স করে, কিছু ছেলেরা পুলিশে চাকরি করছে। শিল্পা তো জানে ভালো কথা, শিল্পা চক্রবর্তী আমার ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট। সে যখন ফার্স্ট টেস্ট পরীক্ষা দিয়েছিল তখন ওর যে সার্টিফিকেট দেখিয়ে, সেই সার্টিফিকেট দেখিয়ে অ্যাডভান্টেজ পেয়েছিল কত মার্কস। ও এইভাবে সবাই ইন্টারেস্ট পাচ্ছে, আমার দেখে ভালো লাগছে। এখন তো টোটালি আমার যে স্টুডেন্টরা আছে, অনেক স্টুডেন্টরা মানে যোগাসনকে এতভাবে পছন্দ করেছে, মিনিমাম 30 to 45,000 পার মান্থ ইনকাম করছে যোগাসন দিয়ে। আগামী তো আশা করছি, যারা যে দিন আসছে আগামীতে যোগাসনে, ভারতবর্ষে এখন যোগাসন একদম মোস্ট পপুলার হিসেবে নিয়ে গেছে। আগামীতে আরো উন্নতি হবে, আরো সুযোগ সুবিধা পাবে ছেলেমেয়েরা। আচ্ছা, এবারে আপনার থেকে জানতে চাইবো, এই যে যোগব্যায়াম, এটা করে আমরা কিভাবে শারীরিকভাবে সুস্থ থাকতে পারি? এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কেননা সুস্থ না থাকলে জীবনে কিছু নেই, মানুষের শরীরেই সবকিছু। আমি প্রথমে বলি, পৃথিবীর সব থেকে বড় সুখ হচ্ছে শরীরের সুখ। টাকা পয়সা কোনো ভ্যালু নেই যদি সুস্থ না থাকা যায়। সুস্থ থাকার একমাত্র রাস্তা হচ্ছে যোগা করো, যার কোনো সাইড এফেক্ট নেই। যোগা করলে পজিটিভনেস বাড়বে, নেগেটিভ থিঙ্কিং অলওয়েজ আউট হয়ে যাবে। আপনি যা খারাপ ভালো করতে পারছেন না, আপনার মনে আসবেও না সেটা খারাপটা করি আমি, পারছেন না সরে যাবেন, কিন্তু আপনি খারাপ মনোবৃত্তি আসবেই না। 2 নম্বর, শরীরের একটা এমন একটা যোগা সাবজেক্ট যেটাতে ফিজিক্যাল, মেন্টাল আর স্পিরিচুয়াল বোথ ডেভেলপমেন্ট দিয়ে থাকে। আদার্স আপনি দেখুন যত স্পোর্টসে যান না কেন, ইন্টারনাল ডেভেলপমেন্ট কিন্তু হয় না। এক্সটার্নাল ডেভেলপমেন্ট খুব সুন্দর হয়, শরীর বাইরে থেকে খুব সুন্দর লাগে, কিন্তু ভিতরের পার্টসটা মেইনলি। আমাদের যোগাসন একটা সাবজেক্ট যেটা শরীরের ভিতর থেকে পুরো বডিটাকে সুস্থ করে দেয়। আর যেটা যোগাসন করে এক নম্বর ইম্পর্টেন্স, কেননা আমরা যখনই কিছু করতে যাই একাগ্রতা প্রয়োজন হয় আমাদের। এই একাগ্রতা, যেটাকে আমরা মেডিটেশন করা। 2 নম্বর, সূর্য নমস্কার। আমরা অনেকে ভাবি সূর্য নমস্কার বললে, অনেক লোকের এটা অন্য মাইন্ডে নিয়ে যায়, ভাবে সূর্যকে প্রণাম করা, মন্ত্র করা। সেটা নয়, সূর্য নমস্কার 12টা স্টেপ আছে, সেই স্টেপগুলো একসঙ্গে করা, এইসব করলে সমস্ত শরীরের ব্যায়াম হয়ে যায়। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমি মনে করি যে যারা যোগাসন করছেন, আপনার ভোরবেলা যোগাসন করে সবচেয়ে বেস্ট রেজাল্ট পাবেন। আদার অনেক সময় অনেক কি করে, 4টার সময় খেলো, 6টা যা স্টার্ট করে যোগাসন, খুব ক্ষতি করে। ভরা পেটে যোগা করাটা মানে অ্যাসিডিটি বেড়ে যায়, গ্যাস্ট্রাইটিস বেড়ে যায়, অনেক ধরনের আরো অন্য ধরনের উপসর্গ দেখা দেয়। তবে বেস্ট সকালবেলা সূর্যোদয়ের পরে যোগাসনটা করার আগে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে প্রাতঃকৃত্য সমাপন। বাউলস ক্লিয়ার করে যোগাসন করা উচিত, নয়তো কি হবে, অ্যাসিডিটির ভিতরে ছিটতে যাবে, লস হবে। এটাই যে ভালো করতে গিয়ে খারাপ হয়ে যাবে, তাই জন্য চেষ্টা করা আগে পেট পরিষ্কার হোক, তারপরে যোগা করবো। আমরা শারীরিক সুস্থ থাকার ক্ষেত্রে যোগব্যায়ামের প্রয়োজনীয়তা নিয়ে আপনার সাথে কথা বললাম। দেখুন, শারীরিক সুস্থতার পরে যেটা আসে সেটা হলো মানসিক সুস্থতা। তো এক্ষেত্রে যোগব্যায়াম কতটুকু ফলপ্রসূ? মানসিক সুস্থতা, দেখুন আপনি যখন সুস্থ থাকবেন, আপনার পরিবার সুস্থ থাকবে, আপনার মন অটোমেটিক ভালো থাকবে, ন্যাচারাল এটা। আপনি ঘরে কেউ অনেক অসুস্থ থাকবে, আপনি দেখবেন যে একটা মেন্টালি আপনি প্রচুর ডিস্টার্ব হচ্ছেন, আপনার একটা টেনশন বাড়ছে। আমি ওই জিনিস, ওই ব্যাপারে আপনার মনটা কিন্তু যাবে। আমরা মানুষ, আমাদের চোখ যেদিকে যায় মনটা সেদিকে দৌড়ায়। মনটাকে কন্ট্রোল করার ক্যাপাসিটি আমাদের নিজের মধ্যে আছে, যেটা আমাদের তৈরি করতে হবে। এই মন, যদি আমি সেই ধরনের মেন্টালি নিজেকে স্ট্রেংথ করতে চাই, আমাদের উচিত প্রাণায়াম করা। আমরা প্রাণায়ামের সময় দেখি কি, ছেলেমেয়েরা প্রাণায়াম যখন করে চোখ খুলে করছে, রেজাল্ট কিছু পাবে না। আমি আগে বলেছি, চোখ খুললে আমরা যা দেখি তাই আমাদের ব্রেনে কাজ করে। চোখটা বন্ধ করে নিলাম, কিছু দেখলাম না, আমি আমার মধ্যে পুরো সীমাবদ্ধ হয়ে গেলাম। তখন প্রাণায়াম করবো, কনসেন্ট্রেশন হাই লেভেল বেড়ে যাবে। তখন আমি যখন নিজের মধ্যে নিজে রাখতে পারবো, অটোমেটিক আমার চেঞ্জিং এসে যাবে, তো আমার স্ট্রেচ টোটালি আউট হয়ে যাবে। এই জিনিসটা করা উচিত, যে মেডিটেশন কম্পালসারি। কিছু মন্ত্রস, আমরা যেমন হিন্দু সমাজে আছি, যখন আমরা মন্ত্রটা উচ্চারণ খুব প্রয়োজন, মন্ত্রটা অনেকে কি করে, মন্ত্র উচ্চারণ করবে যে মনে মনে করবে, ধীরে ধীরে লাউডলি করা উচিত, সবাই শুনুক। আমার মন্ত্র যত দিকে ছেতে হবে, পরিবেশটা তত সুন্দর হবে, তত পজিটিভনেস বেড়ে যাবে। এইভাবে আমরা মনটাকে নিজেকে শান্ত রাখতে পারবো যখনই আমরা মেডিটেশন করবো। আদারওয়াইজ আরেকটা জিনিস হচ্ছে, যখনই ঘরের সবাই সুস্থ থাকবে, সুস্থ থাকবেই করে যোগার মাধ্যমে। প্রত্যেকটা যোগা, কোরআন বাড়ির সবাই যোগা করুক। দেখুন আপনি চ্যালেঞ্জ আমার, আপনি 1 মাস যাবে, তারপর বলবেন যে না,
সবকিছু ঠিক হয়ে গেছে। বর্তমান সময়ে, আধুনিক এই সময়ে আমরা সবাই ব্যস্ত। তো এই ব্যস্ততম জীবনে এবং প্রযুক্তি নির্ভর আমরা হয়ে পড়েছি। তো এই সময়ে যোগব্যায়াম কতটা প্রাসঙ্গিক বলে আপনি মনে করেন? সবকিছু সাধারণতভাবে আমরা নিজে জানি, সবকিছু চলে গেছে অন্যদিকে। আমরা এখন করতে গেলে যোগব্যায়ামের ক্ষেত্রে দেখুন, আগে আমরা যখন ডাক্তার কাছে যেতাম তো ডাক্তার বলতো, মেডিসিন দিয়ে দিত ভ্যারাইটিস। যেমন আমাদের এখন একটা আছে, আমরা যেটা বলি 5 কাঠে 3 মারা। ম্যাক্সিমাম জায়গায় গেলে আমাদের বরাক ভ্যালি ডাক্তাররা, বিশেষ করে আমি বলবো, উইদাউট টেস্ট কিছু মেডিসিন লিখে দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মেডিসিন সাইড এফেক্ট আছে। এই সাইড এফেক্ট থেকে বাঁচতে গেলে আমরা কি করবো? আমরা উইদাউট মেডিসিন চলবো, চেষ্টা করবো মেডিসিন ছাড়া আমরা কিভাবে সুস্থ থাকতে পারি। আর প্রযুক্তিগত ব্যাপারে যোগাসনটা এখন ডে টু ডে ইমপ্রুভ করছে। যেমন থাইরয়েড বলুন, থাইরয়েডের প্রচুর সমস্যা আছে, এখন 90% মেয়েদের হয়ে থাকে। ইন্ডিয়া বহুত অ্যাডভান্স হয়ে গেছে থাইরয়েড প্রবলেম নিয়ে। তো ওই জিনিসগুলো যোগাসনে কিওর করা যায়, গ্যাস্ট্রাইটিস কিওর করা যায়, আর আদার্স অনেক সমস্যা আছে। মেজর কিছু সমস্যা ছাড়া বাকি সব যোগাসনের প্রবলেম সলভ করা যায়। আমরা যদি এদিকে না গিয়ে আমরা ওইদিকে যদি টানটা করে দিই, যেমন আমাদের ভারতবর্ষ আগে ছিল আয়ুর্বেদিক। আয়ুর্বেদিক যেটা নিয়ে খুব বেশি চর্চা ছিল, মধ্যে বন্ধ হয়ে গেছিল, আমাদের মোদিজি এসে ওইটাকে আবার স্টার্ট করেছে। যেহেতু ওই জিনিসগুলোতে আমরা যদি ইনভলভ করে দিই, আমরা ওইদিকে যাওয়া বন্ধ করে দেবো। আমরা তখন আমাদের যোগা থেকেই, যেমন আয়ুষ যে ডিপার্টমেন্টে ছিল, আয়ুষ মধ্যে যোগাটা ইনভলভ আছে, আয়ুর্বেদে যোগা ইনভলভ আছে, হোমিওপ্যাথি ইনভলভ আছে, এইগুলোর মধ্যে আমরা তখন ইনভলভ হয়ে যাই। তখন আমরা প্রযুক্তিগত দিকে যাওয়া বাদ দিয়ে আমরা যোগাসনটাকে মানে ন্যাচারাল দিকে বেরিয়ে যাবো। ন্যাচারালটা খুব বেশি প্রয়োজন আছে, যেটা কোনো সাইড এফেক্ট নাই, আগে বলেছি আমি। বর্তমান সময়ে দেখুন আমরা সবাই চাপের মধ্যে দিয়ে আছি। তো স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে যোগব্যায়াম কতটা কার্যকরী? আমি তো মনে করি সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনার প্রাণায়াম, যেটা বলছি। আমি যদি রোজ রেগুলার সকালবেলা আমি 2টা প্রাণায়ামের কথা খুব বেশি ইম্পর্টেন্স দেবো, যে দুটো আমি নিজে জানি যতটুকু মাইগ্রেন প্রবলেম মতো এত মেজর প্রবলেম সলভ করে দিতে পারে। অনুলোম বিলোম, আমি অনুলোম বিলোম যদি করি 5-10 মিনিট, একটু বিশ্রাম, স্বাভাবিক একটু সময় করলে পরে পেইন হতে পারে। যারা রেগুলার করছেন তাদের অভ্যাস হয়ে গেছে, 10 মিনিট, 1 ঘন্টা, আধা ঘন্টা করতে পারে। যারা স্টার্ট করছেন তাদের জন্য বলবো 5 মিনিট করুন, চেঞ্জ করুন, একটু রেস্ট নিন, আবার 5 মিনিট করুন, ইমিডিয়েট করুন ভ্রামরী প্রাণায়ামটা। ভ্রামরী প্রাণায়ামটা জেনারেলি এটা হয় এইভাবে করতে হয়। আর খেয়াল রাখবেন সবসময় যেন ব্যাকবোনটা স্ট্রেট থাকে। এই দুটো প্রাণায়াম দিয়ে কন্টিনিউ মিক্স করে করতে পারেন, স্ট্রেস 100% স্ট্রেস হবে না। আগে বললাম পজিটিভনেস, আপনার যদি নেগেটিভ থাকে আপনার স্ট্রেস বাড়তে থাকবে। ওই যে পরিবারের সবাইকে নিয়ে স্ট্রেস বাড়বেই। আমি বাইরে গেলাম, আমার মা অসুস্থ, টেনশন রয়ে গেছে আমার মাথায়, কিন্তু যখন মা সবাই সুস্থ আছে, টেনশন নেই, বিন্দাস আমি কাজ করে ফিরে, তার কোনো টেস্ট নেই আমার তখন মাথার মধ্যে। সেই জন্য বলছি প্রাণায়ামটা কম্পালসারি, এর সঙ্গে ওমকার প্রাণায়াম করে মেডিটেশনটা করতে হবে। মেডিটেশন উইথ প্রাণায়াম করলে স্ট্রেস 100% রেজাল্ট একদম পাবেই, কোনো সন্দেহ নেই এর মধ্যে। যারা নতুন করে আমরা যোগব্যায়াম করব বা যোগ দেব, তো আমাদের ক্ষেত্রে কি কি মেনে চলতে হবে এবং প্রাথমিক পর্যায়ে কি কি দিয়ে শুরু করা যায়? আমার তো প্রথম অবস্থা বলবো আমি, এটা আমি সব টিচারদের কাছেই বলবো, বা যারা অভিভাবক যারা আমাদের এই ভিডিওটা দেখবে বা শুনবে, ওদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যোগাসন করার আগে আপনি যে টিচারের কাছে যাবেন সেই টিচারের বায়োডাটা পুরো আগে নিয়ে নিন। সে কতটুকু জানে, সে কবে থেকে শিখছে, তার শেখানো সেই টেন্ডেন্সি কতটুকু আছে, আর সে নিজে করছে কিনা, ওটা দেখে তারপর টিচারের কাছে যান, টিচার থেকে ভালো পরামর্শ নিন। আর 2 নম্বর, প্রথম অবস্থায় আমরা জানি বেসিক, যেটা আমি একটু আগে আপনাকে ক্যালেন্ডার গিফট করেছি, ক্যালেন্ডারটা বেসিক আসনের ছবিগুলো দেওয়া আছে, সব আমাদের স্কুলের স্টুডেন্টের ছবি দেওয়া আছে। সেই ছবিতে ডিটেল সিস্টেমে বানিয়েছি আমি, যে বেসিকটা যে কোনো স্কুলে টাঙিয়ে দিন, বাচ্চারও বেসিকটা দেখে দেখে করতে পারবে, আর যেটা কোনো সাইড এফেক্টও নেই। তো ওই জিনিসটাই বলবো, আপনি যে কোনো কিছু করে গাইডলাইনটা ভালো করে মানতে হবে, আর স্টেপ টু স্টেপ যাওয়া। অনেক সময় মনে কাছে কি আজকে ঢুকেই ভাবে কি আমি একসঙ্গে ওইটা অন্যরা করছে ওইটা জাস্ট জাম্প করে ওইটা করে নেব, কিন্তু সাইড এফেক্ট হতে পারে। সাইড এফেক্ট নিয়ে আগে বলেছি আমি, কিন্তু এইসব অ্যাডভান্স যোগাতে গেলে সাইড এফেক্ট হয়ে যাবে। ফার্স্টে আমরা বেসিকটাতে যাব, আর ওইটাই বলছি সবার উচিত। আগে বলেছি আমি, প্রাতঃকৃত সমাপন করে যোগা করা ভালো, মিনিমাম 5 ঘন্টা গ্যাপ দিয়ে যোগা করা ভালো। খাওয়ার প্রধান আহার যেটা আমরা বলি দুপুরবেলা যেটা খাই, 5 ঘন্টা পরে গ্যাপ করে এখন করাটা খুব ভালো। তারপরে যদি এখন আপনার একটা ভার আছে, আমার দরকার নেই যোগা করার, ক্ষতি করবে। আমার পেট যখন দেখবেন শান্ত, আমার না ডাইজেস্ট হয়ে গেছে, আমার ফ্রি আছে, আমি তখন আমি আরামসে যোগা করতে পারি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যে কোনো জায়গায় যোগাটা করা থেকে আগে দেখে নেবেন যে খোলামেলা জায়গা খুব বেশি উপকার। যেমন মাঠ হতে পারে, সমুদ্রের বা নদীর পার হতে পারে, ছাদের উপর হতে পারে। আপনার রুমের ভেতরে করছেন ভালো কথা, জানলা দরজা খুলে দিন। ওসব খোলা জায়গা করলে যোগাটা রেজাল্টটা বেশি পাওয়া যায়। তখন এই উপকারটা আমরা পাবো যখন আমরা মন সুস্থ নিয়ে করবো। শুদ্ধ মন খুব দরকার। আমরা যখন যোগা কোনো এক সময় আছে না, সন্দেহ নিয়ে করা, সন্দেহ থাকলে উপকার কিছু পাওয়া যাবে না। মনের মধ্যে থাকতে হবে যে না, আমি করছি, আমি রেজাল্ট ঠিক নিশ্চয়ই পাবো। আর করেই পাওয়ার চেষ্টা করা উচিত না, ধৈর্য ধরতে হবে, এটা খুব বেশি প্রয়োজন।
যদিও আপনার কথা প্রসঙ্গে উঠে এসেছে, তবুও আরো একবার জানতে চাইবো আমরা কোন সময় যোগব্যায়াম করব এবং কতটুকু করব যাতে আমরা এর প্রকৃত ফল পেতে পারি। আগে বলেছি যেটাকে বলে ব্রাহ্ম মুহূর্ত। ব্রাহ্ম মুহূর্ত সবাই উঠে না, এখন তো ম্যাক্সিমাম আমরা 12টা 1টার মধ্যে সজাগ থাকে। মোবাইলের যুগ চলছে যেহেতু, সকালবেলা ঘুম থেকে উঠতে দেবেন 6টা 7টা 8টা, অনেক 10টায় ঘুম থেকে উঠে। তা আমার ছোটবেলা থেকে অভ্যাস, আমার ভোর 4টা ঘুম থেকে উঠতাম, রাত্রিবেলা 10টার সঙ্গে সঙ্গে পড়া শেষ করে দিতাম, সকালে 4টা উঠে পড়তে বসতাম। 4টার সময় ঘুম থেকে, আমি এত করে বলবো না, আরো পিছনে নিয়ে যাচ্ছি, সূর্য উদয় একটু পরে 5টার সময় ঘুম থেকে উঠে যান। উঠে আপনি আগে মুখ টুক ধুয়ে জলটা খেয়ে পাত্রকৃত সমাপন করুন, করে এসে যোগা স্টার্ট করুন। ওইটা বেস্ট টাইম। ভোরবেলার সূর্য উদয় যখন সূর্যটা উঠে, তখন এই রেটা যে আপনার শরীরের উপর ভিটামিন ডিটা আপনি ডাইরেক্ট পাচ্ছেন, সেই সঙ্গে এক্সারসাইজ করছেন, প্রাণায়াম, পিওর অক্সিজেনটা নিচ্ছেন। আপনি যত দেরিতে স্টার্ট করবেন, পলিউশন গ্রাস করছে পুরো এটাকে, অটোমেটিক আপনার ভিতরে কিছু জাম যাবেই। ভোরবেলা করাটা বেস্ট। আর খাওয়ার আগে বললাম, খাওয়ার 5 ঘন্টা পর, 4 ঘন্টা 5 ঘন্টা পর আপনি যোগা করতে পারেন। আর বেস্ট হচ্ছে কস্টিউমটা খেয়াল করবেন, যেটা আপনি কমফোর্টেবল ফিল করেন। অনেক সময় আমার মনে হয় যত শর্ট ড্রেস হবে তত আসন করতে আরাম, আর যত বড় ড্রেস নেবো তত আসন করতে কষ্ট হবে। যে আমার কষ্ট হবে না বলে আমি বলবো, সেই জন্য যত ইজিলি ড্রেসটা আমি ইউজ করতে পারি ওইটাই ভালো হবে। ধন্যবাদ। ইয়োগা এজ এ ক্যারিয়ার, যোগব্যায়াম একটা ক্যারিয়ার হিসাবে যে সকল তরুণ তরুণীরা নিতে চায়, এক্ষেত্রে এর স্কোপ কতটুকু আর কিভাবে সেটা নিতে পারবে আর কি, এই বিষয়ে আপনার আলোকপাত আমরা। প্রথমে বলছি কেরিয়ার বলতে, আমি আগে বলেছি ক্লাস 10-এ যখন পড়েছি 1990 যোগা খুলেছি, খোলার পরে এই পয়সা দিয়ে, এই টাকা দিয়ে, রোজগারের টাকা দিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। দ্যাট ইজ তখনই কেরিয়ার স্টার্ট হয়ে গেছে আমার। এখন আমি যখন আছি 1990-তে খুলেছিলাম, এখন 2026, 36 বছর আমার যোগা শেখাচ্ছি আমি। আমার স্টুডেন্টের মধ্যে অনেক স্টুডেন্ট আছে, কিছু স্টুডেন্ট ডাক্তারও আছে। আমি যখন যাই তখন ওরা যখন প্রে করে আমাকে ধরে, দেখেই দাঁড়িয়ে গিয়ে প্রণাম করে, মানে প্রাউড ফিল হয় যে আমি ভালো একটা প্রফেশন আছি। 2 নম্বর, নিজে রোজগার করে আজকে এই বাড়িটা বানিয়েছি। এই যোগাসনের বাড়িটা আমার নিজের রোজগার, যোগাসনের পয়সা। আমি যোগাসনের আর কিচ্ছু করিনি, যোগাসন রোজগার পড়ছি। আমার কিছু স্টুডেন্ট আছে এটাকে প্রফেশন করে নিয়ে ভালো ইনকাম করছে। 2 নম্বর, আমি 4 বছর কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরি করেছি, যোগা টিচার। 26,250 স্যালারি ছিল, কন্ট্রাকচুয়াল দেখে ছেড়ে দিয়েছি আমি। দেখেছি আমি সময় নষ্ট করছি বা যাচ্ছি আছি, ওই জন্য। এখন আমাদের সরকার যোগাসনকে যেভাবে ইম্পর্টেন্স দিয়েছে, 100%, অনেক ছেলেমেয়েরা তো পেয়ে গেছে, অনেক জায়গায় যোগা টিচার করছে। আমাদের আসামে না থেকে বাইরে কিন্তু অনেক স্টেটে আছে পার্মানেন্ট যোগা টিচার নিচ্ছে। অনেক কেবিতে পার্মানেন্ট যোগা কোর্স করে পার্মানেন্ট যোগা এখন করে দিয়েছে। আর বর্তমান দেখছি আমরা যারা যারা ম্যাক্সিমাম যাতে কিন্তু গত বছর দেওয়া আছে যে যোগা টিচার নেওয়া হবে, মিনিমাম ওর 1 বছরের ডিপ্লোমা হতে হবে। তাই স্টুডেন্টরা যে ওয়েল, মানে একটা ইয়ে আছে আগে, যদি ঠিকমতো করতে পারে। তবে একটা দিন বলবো, ম্যাক্সিমাম বাচ্চারা দেখেছি আমি প্র্যাকটিক্যালের থেকে থিওরির উপরে জোরটা বেশি দিচ্ছে। আমি বলছি ভুল করছে। কেন ভুল করছে? আপনি বাচ্চাদেরকে থিওরি কিন্তু বেশি করাবেন না, আপনি করাবেন গিয়ে প্র্যাকটিক্যালটা। তবে প্র্যাকটিক্যাল আমার নলেজ যদি বেশি না থাকে, আমি বাচ্চাকে কতটুকু কি করাবো? আমার আগে ফিজিক্যাল জানতে হবে, অ্যানাটমিক্যাল জানতে হবে, তারপর ওর উপরে অ্যাকশনটা আমি নেবো। আমি জানলাম না ফিজিক্যাল কোন জায়গায় কোন পার্টস আছে, কোন বোন কোন দিকে মুভেবল হবে, এটা না জেনে যদি আসন করাতে যাই আমি, আপনার ঘটনা ঘটাতে পারি। সেই জন্য প্রত্যেক ছেলেমেয়েরা যারা ক্যারিয়ার গঠন করছে, আমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, থিওরি ঠিক আছে, নো ডাউট তুমি থিওরি রাত্রি পরে শিখে নিতে পারবে, প্র্যাকটিক্যাল শিখতে পারবেন, প্র্যাকটিক্যাল শিখতে সময় লাগে। প্র্যাকটিক্যাল উপরে জোরটা দাও। এটার মধ্যে বন্ধ আছে, ক্রিয়া আছে, নেতি ক্রিয়া, জল নীতি, অনেক কিছু আছে, এগুলোর মধ্যে প্রাণায়াম আছে, আসন আছে, সবগুলো প্র্যাকটিক্যাল শিখে নাও। সঙ্গে থিওরিটা টাচ করো, থিওরি না হলে হবে না, থিওরি জানতে হবে। কেরিয়ারটা মানে গোল্ডেন অপরচুনিটি এখন ছেলে মেয়েদের জন্য। আমাদের তো এজ চলে গেছে, আমার কথা আমি বলবো। আর যাক, ঈশ্বর কিবা যা পেয়েছি অনেক বেশি পেয়েছি, আর এর জন্য কিছু নেই। তবে বাচ্চাদের জন্য আগে গোল্ডেন অপরচুনিটি আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সুযোগ সুবিধা দিচ্ছে, বা আমাদের আসামের যে আমাদের মামা, দ্যাট মিনস আমাদের হিমন্ত বিশ্ব শর্মা, উনিও যে মানে সুযোগ সুবিধা দিচ্ছেন, আগামীতে 100% বাচ্চারা মানে প্রাউড ফিল করবে, যারা যোগাসন করেছিল আগে ওরা প্রাউড ফিল করবে, না ভালো একটা সাবজেক্ট আমি আমার নিয়েছিলাম। যদিও আপনার প্রারম্ভিক বক্তৃতায় উল্লেখ করেছেন আপনার এই যোগব্যায়ামের দীর্ঘ যাত্রায় অনেক সাফল্যের কাহিনী রয়েছে, তো দুই একটি যদি একটু শেয়ার করেন। এটার মধ্যে সব থেকে আগে বলবো, আগে প্রথম স্টার্টিং এ বলেছিলাম, আমার যখন করে খাওয়া ছিল না, তখন আমি স্বপ্ন দেখেছিলাম বিদেশ যাব। আমাকে নিয়ে অনেকটা হাসতো, খাওয়া নেই বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু আমার স্বপ্ন বাস্তব করেছি আমি একটা স্বপ্ন দেখেছি। অনেক সময় বলে না স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেই স্বপ্ন দেখে ভুলে যাওয়াটা ভালো না। স্বপ্ন দেখে তার পেছনে দৌড়ানো উচিত। তখন থেকে এই স্বপ্ন দেখে 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 আজকে আমি বিদেশে 5 বার গেছি। আপনি ভাবতে পারেন, যোগাসন করে বিদেশ 5 বার গেছে। 3 বার গেছে থাইল্যান্ড, 1 বার গেছে দুবাই, 1 বার গেছে নেপাল, এবার সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল, আমেরিকা ইরানের যুদ্ধ চলছে বলে এটা ক্যান্সেল হয়ে গেছে। আদারওয়াইজ বাইরে বারবার যাচ্ছি। আমাদের স্টুডেন্টরা ওয়ার্ল্ড খেলেছে, এশিয়া খেলেছে, ন্যাশনাল তো আছেই, অনেক জায়গায় গেছে। প্রাউড ফিল হয় যখন এখন পর্যন্ত যতবার টিম নিয়ে গেছি প্রত্যেকবারই খালি হাতে আসিনি আমরা। আমার লাস্ট একটা এইম ছিল 2022-তে আমি প্রথম যে নিজে কম্পিটিশনে থাইল্যান্ড যাই, প্রথম বিদেশ যাই।
আমার স্বপ্ন আমার জীবন পাচ্ছি। কি বলবো আপনাকে, আমার জীবন প্রথম ফ্লাইট চলি দিল্লি টু ব্যাংকক, প্রথম জীবনের ফ্লাইটে উঠি আমি, জীবনের প্রথম সমুদ্রে পাড়া দিই পাটায়া বিচ, থাইল্যান্ডে। মানে অনেক কিছু জীবনের প্রথম আপনার গুয়াহাটি থেকে দিল্লি যে আমি রাজধানী এক্সপ্রেস, মানে আমি বলেছি না পোর ফ্যামিলি থেকে বিলং করে এসেছি এখন। তো ওই স্বপ্নগুলো যখন দেখি ভাবি তো সত্যি যুগ আসলে কি দিয়েছে, কিছু নেগেটিভ নেই, সব পজিটিভ আসছে, সব পেয়েই যাচ্ছে। আর সেইবার আমি যখন খেলেছিলাম, আমি দুটো ইভেন্ট খেলেছিলাম, একটাতে গোল্ড পেয়েছিলাম, দুটোতেই গোল্ড পেয়েছিলাম, ট্র্যাডিশনাল আর্টিস্টিকে। ওভারঅল চ্যাম্পিয়ন হচ্ছে আমি রানার্স আপ হয়েছিলাম। তো স্বপ্ন ছিল চ্যাম্পিয়ন হওয়ার, হয়নি। তারপর নেক্সট আমি আমার স্টুডেন্টকে 2024 আপনি চিনতে পারেন, আপনাদের স্কুল ডিপার্টমেন্টের সুমনা রায়, ওরই ছেলে সৌরদীপ রায়। লাস্ট ইয়ার আমি ওকে নিয়ে গেছি, থাইল্যান্ডে গেছি, ও চ্যাম্পিয়ন ও হয়েছে। আমি বলেছি আমার স্বপ্ন এখন পুরো হয়ে গেছে। $16 পেয়েছিল, $1600 পেয়েছিল ওখানে চ্যাম্পিয়ন হওয়ার, ট্রফি তো আছেই। আর ওইটাই সকম বলছিলাম, জাস্ট আমার স্বপ্নটা পুরো হয়ে গেছে। এখন তো ডে টু ডে যাচ্ছি, টিম নিয়ে কদিন আগে আসলাম শিলিগুড়ি থেকে। 7টা ফার্স্ট এসছে, 9টা সেকেন্ড এসছে, 13টা ব্রোঞ্জ এসছে আমাদের এখানে। আচ্ছা। ওইটাই চলছে, আনন্দ লাগছে যে কষ্ট করেছেন এখন সব ফল পাচ্ছি। সবচেয়ে বড় জিনিস কি পাচ্ছি, সম্মানটা যে পাচ্ছি, এটা পয়সা দিয়ে পাওয়া যাবে না, যেটা পাচ্ছি আমার সব গুরুরা আশীর্বাদ, যে সম্মানগুলো আমি এখন পাচ্ছি। আপনি আপনার কথায় উল্লেখ করেছেন শ্রীভূমি শহরে আপনার একটা প্রতিষ্ঠান রয়েছে, তো এর কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি একটু বলেন। কার্যক্রম তো ছোটবেলা থেকে প্রাণাযোগ বিদ্যালয় ফাউন্ডার আমি আছি, আর এখন থাকবো বলেছি। সিলভার জুবলি করে ফেলেছি আমরা, গোল্ডেন জুবলি অপেক্ষা করছি। স্কুল গভর্নমেন্ট রেজিস্ট্রেশন করেছি, স্কুলের আইএসও রেজিস্ট্রেশন সার্টিফিকেটও আছে, স্কুলে একটা ভালো সুনাম আছে। আমাদের বরাকভ্যালিতে আমরা বেশ কিছু ব্রাঞ্চ করেছি, যেমন অনেকেই শহর নিয়ে ভাবে, আমার চিন্তাটা একটু দূরের, আমি গ্রাম নিয়ে ভাবছি। এখন কালীগঞ্জে আমার ব্রাঞ্চ আছে, এরপর আছে আপনার পেটেলনগর, সুপ্রাকান্দি, নীলামবাজার, বাহাদুরপুর, কায়স্থগ্রাম, কানাই বাজার, পাতারকান্দি, রামকৃষ্ণগড়, প্রত্যেক জায়গায় আমার ব্রাঞ্চ আছে। প্রত্যেক ব্রাঞ্চ যদি বললাম আগে ছেলেরা এস্টাবলিশ হয়েছে, ওদেরকে দিয়েছি, ওরাই করাচ্ছে ওখানে। জাস্ট নামটা আমার স্কুলে প্রণবানন্দ যুগ বিদ্যালয়, ওগুলো আমারটা শুধু মহাবিদ্যালয়, মানে এটা ব্রাঞ্চ সব। এই ছেলেগুলো শিলচরও আছে আমাদের তারাপুর, এর মধ্যে আমরা 5 গ্রাম খুলছি, একটা মেয়ে আমাদের 5 গ্রাম খোলা হচ্ছে আমাদের ব্রাঞ্চ। আমরা চেষ্টা করছি গ্রামে গ্রামে যোগাসনকে পৌঁছে দেওয়া, আর বেশ পাচ্ছি, সাপোর্ট পাচ্ছি, কিন্তু ওখানে গার্জিয়ানরা প্রচুর উৎসাহিত। আমাদের কর্মজ থেকে যায় ছেলেরা গিয়ে ওখানে ক্লাস করে, সপ্তাহে 1 দিন 2 দিন গিয়ে করায়, খুব ভালো লাগছে। আর চেষ্টা করছি আগামীতে আমরা আরো প্রচার করা স্কুলটাকে, যেন আরো স্কুল প্রচার অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে শেখানোটা। আমরা এটাও চাইবো সরকার থেকে যদি কোনোদিন আমাদেরকে সুযোগ দেওয়া হয়, যে কোনো জায়গায়, আসামের যে কোনো জায়গায় বা আমাদের বরাবরের যে কোনো জায়গায় যদি বলে আমরা ফ্রি শেখাতে যাইবো, আরামসে আমরা দেবো। আমরা স্টুডেন্টরা আছে, ওরাও শেখাবে, আমরা এটা দায়িত্ব নিয়ে নেবো। ফ্রি করাতে দেয় যদি আমাদেরকে, আমরা ফ্রি করাবো, স্কুলে গিয়ে ছেলেমেয়েরা গিয়ে করাবো গ্রামে গ্রামে, যেটা প্রয়োজন। কেন অনেক গভীর গ্রাম আছে, যে গ্রামের বাচ্চারা এখনো যোগাসন বলতে কিছু জানে না, ওদেরকেও যদি আমাদেরকে সুযোগ দেয়, আমরা গিয়ে ওখানে শেখাতে রাজি আছি। ধন্যবাদ। শ্রীভূমি জেলা হোক বা বরাকগুলিতে আপনার কথা যেটা উঠে আসলো আর কি, সাধারণ মানুষের মধ্যে আপনি অনেকটা সচেতনতা এনেছেন, তো এটা কিভাবে সম্ভব হলো? আমি একটা যে বলি, আমার যখন ক্লাসে হিন্দুবেলা আমাদের ক্লাস হয়, আমার বাচ্চাদেরকে আমরা ভেতরে ঢুকে, গার্জেনের বাইরে দাঁড়িয়ে থাকি। ম্যাক্সিমাম আমরা ক্লাসের মধ্যে আমি বলে থাকি গার্জেনদেরকে, দিদিরা বা মাসিমারা, আপনারা যারা দেখছেন, কাইন্ডলি যে বাচ্চারা করছে আপনারা নিশ্চয়ই দেখছেন, আপনারা কাইন্ডলি বাড়িতে গিয়ে করবেন। করলে কি হবে, বাচ্চা আপনাকে দেখে আরো বেশি উৎসাহিত হবে। তখন কি করবে, বাচ্চা দেবে আমার মা করছে বা বাবা করছে বা যেই করছে ওর সঙ্গে আমি করছি, ইন্টারেস্ট বেড়ে যাবে। এইভাবে যখন আমরা কোনো প্রোগ্রাম হয়, প্রোগ্রামে এটা আলোচনা করি যে মায়েরা দিদিরা যারা বসে আছেন বা দাদা বসে আছেন বাড়িতে, ট্রাই করুন, কিছু 1 টাকা লাগে না, সময় বেশি নষ্ট হয় না, কম সময় করা যেতে পারে, ট্রাই করুন। এই যে আজকে আমি করছি, আর অনেকেই আছে আমার, শুধু আমি না, এরকম তো অনেকেই বলছে, বলে বলে ইন্টারেস্ট মানুষের মধ্যে বেড়ে গেছে। 2 নম্বর আস্থা চ্যানেলে বাবা রামদেবজি, উনি যখন এসেছেন 2005-এ, চ্যানেলে পেয়ে তো আমরা দেখেছি সব, তখন থেকে ইন্টারেস্টটা আরো বেড়ে গেছে। আর 2 নম্বর আমাদের মোদীজি যে মহান কাজটা করেছেন, যোগ দিবস যেটা এনেছেন, এটা তো কি বলবো, কোনো ভাষা নেই, আরো ইন্টারেস্ট বেড়ে গেছে মানুষের মধ্যে। এখন আমি একটা রিকোয়েস্ট করবো সবার কাছে, সমস্ত ভারতবর্ষ জনগণের কাছে একটা অনুরোধ করবো আমি, যে আপনারা 21 জন না ভেবে পুরো বছরটাকে 21 জন ভাবুন। একদিন 21 জন করলাম, বাকি দিন বিশ্রাম করলাম, 8টা পর্যন্ত ঘুমালাম, 9টা পর্যন্ত ঘুমালাম, এইটা কোনো লাইফ হবে না। আপনি যদি মনে করেন রোজ আমার 21 জন, 100% আপনি দেখবেন, আপনি সুস্থ হলে আপনার পরিবার সুস্থ হবে। আপনার কথা প্রসঙ্গে আমরা জেনেছি যে আপনার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীরা দেশ বিদেশে তারা খ্যাতি অর্জন করেছে, তো আপনি যদিও বলেছেন, আরো একবার শুনতে চাইবো আপনাদের ছাত্রছাত্রীদের কৃতিত্ব। প্রথমে বলছি, আমি আমার ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট শিল্পা চক্রবর্তী, 2000 না 2000 এরকম হবে, মনে পড়ছে না পুরো, ন্যাশনাল নিয়ে গেছিলাম বাইরে যখন, গোল্ড পেয়েছিল। দেবাশিস চক্রবর্তী 2010 গোল্ড পেয়েছিল ন্যাশনালে।
এবছর আমরা পুরনো ছেড়ে দিচ্ছি, নতুন যাচ্ছি। আমরা 2022-তে একটা সময় কিনে গেছে থাইল্যান্ডে, দুটো ইভেন্ট সেখানে একটা গোল্ড একটা সিলভার পেয়েছিল। তারপরে বছর গেছে 4 জন কিনে দুবাই, 13 জন গোল্ড। এরপরে এই গত বছর আমরা গেছি নেপাল, টিম নিয়ে নেপালে আমাদের 13 জন ছিল, 13 জন 9জনই গোল্ড পেয়েছে, বাকি 3জন সিলভার ছিল, বাকিরা ইয়ে পায়নি। আর চ্যাম্পিয়ন আমাদের 2জন সময় হয়েছিল, সিমরন দাস আর আমার ছোট ছেলে বিনীত ভট্টাচার্য, এশিয়ার মধ্যে। তারপর আমরা আবার গেলাম ইয়েতে ভুবনেশ্বর, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ছিল, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন 16 জন নিয়ে গেছি, 9জন গোল্ড পেয়েছে, বাকি 3জন সিলভার, বাকিরা ব্রোঞ্জ পেয়েছে। ওখানে আমাদের সিমরন দাস পেয়েছিল চ্যাম্পিয়ন আর্টিস্টিকে, ট্র্যাডিশনাল ইউরো কিডসে গ্রুপে। ওকে ক্যাশ 5000 দেওয়া হয়েছিল, আর এক ট্রফি তো থাকেই। আর আমাদের স্টুডেন্টে বিনীত ভট্টাচার্য স্কুটি প্রাইজ দেওয়া হয়েছিল মেগা চ্যাম্পিয়নে গিয়ে। ওখানে গিয়ে 5টা রাউন্ড খেলার পর সামান্য ভুলের জন্য মিস করেছে। ও কিছু না, হারতে হয়, হারলে সেই জেতার আনন্দটা পরে পাওয়া যায়। আর এখন আমরা যত জায়গায় যাচ্ছি আশা করছি যে প্রচুর স্টুডেন্টই আছে আমাদের যারা খুব ভালো এস্টাবলিশ করছে, ডে টু ডে চেঞ্জ হচ্ছে। আর আমাদের যে নামগুলো বললাম প্রত্যেকে কিন্তু এখন যোগাফুল চালাচ্ছে, শিবপাল চালাচ্ছে, দেবাশিস চালাচ্ছে, পাথানাতে পঙ্কজ চালাচ্ছে, বিশ্ব আছে, কাস্তেগঞ্জ চালাচ্ছে, তুলসী দেবনাথ ইলামবাজার চালাচ্ছে, বাসবী চৌধুরী করছে আপনার ইয়েতে বাহাদুরপুরে, সপ্তর্ষি দাস, রামকৃষ্ণ ভ্যারাইটি জায়গাতে টিচাররা সব এস্টাবলিশ। আর আমাদের গ্যারেন্টি প্রত্যেকটা টিচার কিন্তু কোর্স করা আছে, এটা চ্যালেঞ্জ করতে পারি। আপনি ধরুন যে কোনো সময় গিয়ে প্রত্যেকটা টিচার সার্টিফাইড, মানে এই যে নেই 2 দিন শিখে গিয়ে স্কুল খুলে দিলাম, আছে আমাদের বরাগুলিতে অনেক আছে। আর 2 দিন কদিন হয়েছে যোগা করছে কিন্তু স্কুল খুলে দিচ্ছি। এই জন্য আগে বলেছিলাম আপনাকে যে আপনি ট্রাই করবেন, আগে তার বায়োডাটাটা নিন, তারপর শিখতে যান। কেননা আপনি একটা লাইফ নিয়ে যাচ্ছেন, তো আপনি সুস্থর জন্য যাচ্ছেন। যখন গেলাম সুস্থর জন্য, এগিয়ে অসুস্থ হয়ে গেলাম, এই করার কোনো মানে নেই। এই জন্য বলছি একটা টিচারের বায়োডাটা জেনে তারপর আপনি শিখতে যাবেন। ধন্যবাদ। যোগব্যায়াম নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটু বলবেন। ভবিষ্যৎ তো আর খুবই খুবই ভালো চলছে, বা ফিউচারে তো আরো ভালো করার ইচ্ছা আছে। আমার এই ঘরটা যেটা দেখছেন আপনি, এই ঘরটাকে আমার খুব ইচ্ছা, মানে এমন একটা যোগা ইনস্টিটিউট বানানো, যে একবার আসবে শিখতে সে বেরিয়ে যেতে চাইবে না। মানে খুব ইচ্ছা আমার কর্মজের মধ্যে একটা সুন্দর একটা ইয়ে বানানো, খুব স্বপ্ন আমার। আর যেটা স্টুডেন্টরাও বলেছে যে সবাই কোপারেট করবে আমাকে। ফাইন্যান্সিয়ালি লাগে না আমার, বললাম না আগে ঈশ্বর দিয়েছেন, এখন ফাইন্যান্সিয়ালি লাগবে আমার, ফিজিক্যালি কিছু সাপোর্ট স্টুডেন্টরা করছে। আর স্টুডেন্টরা করবে সবসময় জানি আমি, কেননা আমি সবসময় প্রাণ দিয়ে সবাইকে শিখিয়েছি, স্টুডেন্টরা প্রাণ দিয়ে ভালোবাসে আমাকে, এটা সবথেকে বড় পাওয়া। আর ওদেরকে নিয়ে জীবনে কিছু একটা করার আছে। যেদিন আমরা সরকার থেকে কিছু পাবো, ওই দিনে ভাববো যখন আমরা কিছু করতে পেরেছি, আশা রাখছি। আশা করি আপনার সফলতা আসুক। আমরা এই আলোচনা প্রসঙ্গের একেবারে শেষ পর্যায়ে এসেছি। আন্তর্জাতিক যোগ দিবস পালন করব, তো এই উপলক্ষে সাধারণ মানুষ তথা দর্শকদের জন্য আপনার শেষ বার্তা কি হবে? আজকে এবারে যে থিমটা দিয়েছে আমার খুব ভালো লেগেছে, যে থিমটা দিয়েছে যে হেলথ এইজিং, যেটা যোগা ফর হেলথ এইজিং। এর অর্থ হচ্ছে বার্ধক্য আসার সময় যে আমাদের কিছু রোগ হয়, যেটা এটা থেকে নিজেকে রেডি রাখা, আগে থেকে যোগা করে সরিয়ে রাখা। আমি যে একটু আগে বলেছি আমার ঘরে যে যারা যারা থিমটা লিখে কত নলেজ হবে, কি থিম প্রতি বছর একটা করে থিম বের করে, তো ক্লাস থিম গুলো। এই অর্থ হচ্ছে যে মোদিজি বলেছেন যে বার্ধক্য আসার আগে আগে নিজেকে তৈরি রাখো, সুস্থ থাকা কিভাবে থাকা যায়। এইটা বলতে আগে বলেছিলাম কিন্তু, যে একদিন 21 জন না ভেবে রোজ 21 জন ভাবা উচিত। তাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা বেশি সময় না, সবাই জানি সবাই ব্যস্ত, আমরা সবাই ব্যস্ত, বেশি সময় লাগবে না, কম থেকে কম 20 মিনিট তো আপনি দিতে পারবেন। 20 মিনিট আপনার জন্য, মনে করেন আমি 6টার সময় থেকে করছি, 20 মিনিট আগে উঠে যান, এই 20 মিনিট আপনার জন্য। আপনি একটা জিনিস দেখুন, আপনি যদি কেউ বাইক চালাচ্ছে নিজে ভালো বুঝবে, আমরা যখন বাইকটা স্টার্ট করি সকাল, স্টার্ট দিয়ে রেখে দিই কিছু সময়, কেন রাখে? ইঞ্জিনটাকে গরম করার জন্য, ন্যাচারাল। ইঞ্জিন গরম করে তারপর চালাবো, যখন বিন্দাস চলবো, কোনো প্রবলেম না। যদি স্টার্ট দিয়ে চলে যায় কিছু সময় ধরে, স্টার্ট অফ হয়ে যেতেও পারে। আমাদের শরীরটাও ইঞ্জিনের মতো, প্রত্যেকটা সেম রিফাইন্ড সেম চলছে, হার্ট থেকে ব্লাড সবকিছু সিস্টেমেটিক ভাবে চলছে। আমি ঘুম থেকে উঠে যদি সেই প্রাণায়াম আসন করে বডিটাকে এনার্জি দিয়ে দিলাম, পুরো দিন চলবে, কোনো ব্যাপারই না। ওই জিনিসটা সবার জন্য রিকোয়েস্ট করছি, যারা অনেক ভালো কোম্পানিতে চাকরি করছে, ওদের স্ট্রেস অনেক বেশি, অনেক বেশি। ওদের কাছে বিশেষ করে রিকোয়েস্ট করবো, মেডিটেশন, প্রাণায়ামের কিছু আসন রোজ করুন, সুস্থ থাকবেন, এটা আমার চ্যালেঞ্জ। কারণ আমি নিজেই তো ভুক্তভোগী, আমার হাঁটুতে জানো না এখন লিগামেন্ট অপারেশন আছে, 1999-এ অপারেশন আছে, কিন্তু আমি অপারেশন করার পর আমাকে বুঝতে পারি না কোনো প্রবলেম আছে। যোগাসনের একটা উপকার, যোগাসন উপকার এমন বেশি দিয়ে থাকে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। পজিটিভ বললাম আগে, পজিটিভ পজিটিভ পজিটিভ, নেগেটিভ কিছু নেই যোগাসন। সবাই এটাই রিকোয়েস্ট করবো যে সবাই রোজ সকালবেলা যোগা করুন, সপ্তাহে একদিন ফ্রি থাকুন, যোগা টাচ করবেন না, সানডে রেখে দিন, বা যে কোনো আপনি একদিন যোগা টাচ করুন, বাকি 6 দিন যোগা করুন, একদিন নিজের জন্য রেখে দিন, বেস্ট হবে এটি। ধন্যবাদ। তো আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন উপলক্ষে আপনার কাছে আসা এবং যোগব্যায়াম নিয়ে এতটুকু জানতে পারলাম,
আমি নিজে অনুপ্রাণিত হয়েছি এবং আশা করছি দর্শকরাও অনুপ্রাণিত হবেন। আপনার আমরা মঙ্গল কামনা করছি, সুস্থতা কামনা করছি। আর এই বলে দর্শকদের যোগব্যায়াম নিয়ে আরো সচেতনতা বাড়ুক দর্শকদের মধ্যে, এই কামনা করে আমরা এই আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ। নমস্কার। নমস্কার।